সারা জীবন কত মানুষের চিকিৎসা করে গেলাম, কিন্তু আজ নিজের চিকিৎসাই করতে পারছি না। আসলে আমি চিকিৎসা করতে চাচ্ছি না। চিকিৎসা করলে হয়তো আমি সুস্থ হয়ে যাব, কিন্তু আমি সুস্থ হতে চাই না। হয়তোবা আমার সুস্থতার মূল্য অনেকের কাছে ফুরিয়ে গেছে। এখন এই দুনিয়া ছেড়ে আল্লাহর দরবারে চলে যেতে পারলেই বাঁচি। ইমাম সাহেবের এই কথা শুনে স্ত্রী প্রচণ্ড রকমের কাঁদতে শুরু করলেন এবং তিনি তাকে অনুরোধ করতে থাকলেন তিনি যেন নিজের অবস্থার উন্নতি করার চেষ্টা করেন। কিন্তু ইমাম সাহেব বারবার এই কথা বলে যাচ্ছিলেন। তার স্ত্রী অনেক ডাক্তারের সাথে পরামর্শ করেন নিজের স্বামীর অবস্থার উন্নতির জন্য, কিন্তু কোনো ডাক্তারই তাকে আসলে কি সমস্যা সেটা বের করতে পারছিলেন না। আস্তে আস্তে ইমাম সাহেব পুরোপুরি প্যারালাইজড হয়ে যান। শুধুমাত্র খুব কষ্ট করে তিনি কিছু কথা বলতে পারতেন। অবশেষে একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে কিছুদিন পরে ইমাম সাহেব দুনিয়া ছেড়ে চলে যান আর রেখে যান তার বিধবা স্ত্রী এবং এতিম 2 সন্তানকে। সেদিন তার স্ত্রী, ছেলে আর মেয়ে প্রচণ্ড কেঁদেছিল। মারা যাবার আগে তিনি তার 2 সন্তানকে তার কাছে ডেকেছিলেন এবং 2 জনকে পৃথক পৃথকভাবে রুমে ডেকে কিছু কথা বলেছিলেন। তাদের মা তাদের এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বলতো ইমাম সাহেব তাদের মাকে এই মুহূর্তে কিছু জানাতে মানা করে গেছেন। মৃত্যুর আগে যেহেতু ইমাম সাহেব এই কথা বলে গিয়েছিলেন, তাই তাদের মা কখনোই তাদের কাছ থেকে আর এই ব্যাপারগুলি জানতে চেষ্টা করেননি। ইমাম সাহেব যখন মারা যান তখন তার ছেলের বয়স ছিল 23 বছর এবং তার মেয়ের বয়স ছিল 17 বছর। 1 বছর পর যখন তার মেয়ের বয়স 18 বছর হয়, তখন ইমাম সাহেবের স্ত্রী এক সম্ভ্রান্ত পরিবারে সম্বন্ধ দেখে মেয়েকে বিয়ে দেন। তার মেয়ের শ্বশুর বাড়ির লোকজন ছিল অত্যন্ত ভালো এবং তার মেয়েকে নিজেদের মেয়ের মতো করে আপন করে নিয়েছিলেন। এভাবেই তাদের দিনকাল খুব সুন্দরভাবে চলছিল। ইমাম সাহেবের স্ত্রী ও তার ছেলে একসাথে নিজ বাসভবনে থাকতেন এবং ইমাম সাহেবের মেয়ে তার শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে ঘর করছিলেন। দেখতে দেখতে কেটে যায় আরও 2 বছর। ইমাম সাহেবের ছেলের বয়স যখন 26-এ পৌঁছায়, তখন ইমাম সাহেবের ছেলেকে তার মা বিয়ে করিয়ে দেন। ইমাম সাহেবের স্ত্রী তার ছেলের বউকে খুব পছন্দ করতেন, কেননা তার ছেলের বউ ছিল অত্যন্ত পরহেজগার এবং খুব লক্ষ্মী স্বভাবের একটি মেয়ে। যেমন কাজে কর্মে দক্ষ, তেমনি ছিল তার চেহারা। কিন্তু ইমাম সাহেবের ছেলে তার স্ত্রীকে খুব একটা পছন্দ করত না। প্রায় সময়ই সে তার স্ত্রীকে এড়িয়ে চলার চেষ্টা করত এবং মাঝে মাঝে আলাদা ঘরে শুতে যেত। তাকে কিছু জিজ্ঞেস করলে সে বলতো সে একটু একা থাকতে চায়। সবকিছু স্বাভাবিকভাবে চলছে, এমন সময় হুট করে একদিন ইমাম সাহেবের মেয়ে বাপের বাড়িতে আসে। কাঁদতে কাঁদতে সে তার মাকে জানায় তার স্বামীর 2টি কিডনি নষ্ট হয়ে গিয়েছে, চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। এই মুহূর্তে তাদের কাছে এতগুলো টাকা নেই, তাই সে মায়ের কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছে। তার মা তাকে আশ্বস্ত করেন এবং বলেন টাকা পয়সা নিয়ে সমস্যা না, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে তিনি ঠিক করে দিয়েছেন। ইমাম সাহেব মারা যাওয়ার পর তার যাবতীয় সম্পত্তি তার ছেলের অধীনে চলে যায়। তাই ইমাম সাহেবের স্ত্রী সেদিন তার ছেলেকে ডেকে সবকিছু জানান এবং তার ছেলে মায়ের কথা শোনা মাত্রই নিজের বোনের হাতে যত টাকা প্রয়োজন ছিল তার থেকে অনেক বেশি টাকা নিজের বোনকে দিয়ে দেয় আর বলে যদি আরও টাকা লাগে তাহলে তাকে জানাতে। ইমাম সাহেবের মেয়ে তার ভাইয়ের এরকম ব্যবহারে খুবই খুশি হয় এবং সে টাকাগুলো নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে যায়। চিকিৎসা শুরু হয় ইমাম সাহেবের মেয়ের জামাইয়ের। চিকিৎসা ভালোভাবে এগোচ্ছিল, এমনকি তিনি অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন। চিকিৎসা বাবদ আরও কিছু টাকার প্রয়োজন ছিল, তাই ইমাম সাহেবের মেয়ে পুনরায় বাবার বাড়িতে গিয়ে তার ভাইয়ের কাছে ব্যাপারটা শেয়ার করে। তার ভাই তার কথা মতো আবারও টাকা দিয়ে দেয়। ইমাম সাহেবের মেয়ে সেদিন সেখান থেকে চলে যায় হসপিটালে, কিন্তু হসপিটালে গিয়ে শুনতে পায় তার হাজব্যান্ড মারা গিয়েছে। এই অপ্রত্যাশিত সংবাদটি শুনে ইমাম সাহেবের মেয়ে কান্নায় ভেঙে পড়ে। তার শ্বশুরবাড়ির লোকজন আসে ছেলের লাশ নিয়ে এবং ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে জানাজা করে ছেলেকে সেদিন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিছুদিন পর ইমাম সাহেবের মেয়ে স্বপ্নে দেখেন তার হাজবেন্ড তাকে স্বপ্নে এসে বলছে আমি তো সুস্থ হয়ে গিয়েছিলাম, আমি আবার তোমাদের মাঝে ফিরে আসতাম, কিন্তু ও আমাকে তোমাদের কাছে ফিরে আসতে দিল না, ও তোমাকেও ছাড়বে না। আমার সাথে যা হয়েছে হয়েছে, তুমি সাবধান থেকো, তোমাকে আমাদের সন্তানদের জন্য বেঁচে থাকতে হবে। ইমাম সাহেবের মেয়ে প্রায় প্রতিদিনই এই স্বপ্ন দেখতে থাকেন এবং একদিন গিয়ে মায়ের কাছে স্বপ্নের ব্যাপারে সবকিছু খুলে বলেন। তার মা তাকে হসপিটালে নিয়ে যায় এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সে 1.5 মাসের অন্তঃসত্ত্বা। ইমাম সাহেবের স্ত্রী তার মেয়েকে কিছু আমল শিখিয়ে দেন এবং সেগুলো নিয়মিত করতে বলেন। আস্তে আস্তে ইমাম সাহেবের মেয়ে সেই স্বপ্নটা আর দেখে না। এভাবে কয়েক মাস কেটে যায়। ইমাম সাহেবের মেয়ের 1 ফুট
ফুটফুটে শিশুকন্যার জন্ম হয়। সবাই খুব খুশি ছিল, কিন্তু সাথে ছিল মনের ভেতরে এক চাপা কষ্ট। মেয়ের বাবা মেয়েকে দেখতে পেল না, সেই কষ্ট। একদিন ইমাম সাহেবের শ্বশুরবাড়ির লোকজন তাদের এক আত্মীয়র বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছিলেন। ইমাম সাহেবের মেয়ের শরীর খারাপ থাকায় সেদিন সে সেখানে যায়নি। সে, তার মেয়ে এবং তার ননদ সেদিন বাড়িতেই ছিল। ইমাম সাহেবের মেয়ে তার শ্বশুরবাড়ির লোকজনের অবস্থান জানার জন্য তাদের ফোন দেয় এবং জানতে পারে তারা গাড়িতে উঠেছে বাসায় আসার উদ্দেশ্যে। কিন্তু কয়েক ঘন্টা পর তাদের ফোনে একটা কল আসে। কল রিসিভ করার পর ওপাশ থেকে শুনতে পায় একটি রোড অ্যাক্সিডেন্টে তাদের ফ্যামিলির সবাই মারা গিয়েছে। ইমাম সাহেবের মেয়ে এবং তার ননদ কি করবে বুঝতে পারছিল না। ইমাম সাহেবের মেয়ে তৎক্ষণাৎ নিজের ভাইকে ফোন দেয় এবং কান্না জড়িত কণ্ঠে সবকিছু ভাইকে জানায়। ইমাম সাহেবের ছেলে সেই দিনই হসপিটালে গিয়ে লাশগুলো নিয়ে আসে এবং জানাজা পড়ে দাফন করার ব্যবস্থা করে দেয়। বাড়ি আসার সময় ইমাম সাহেবের ছেলে তার বোন এবং বোনের ননদকে সাথে করে বাড়িতে নিয়ে আসে। কিছুদিন পর আস্তে আস্তে সবকিছুই স্বাভাবিক হয়। দেখতে দেখতে ইমাম সাহেবের নাতনির বয়স প্রায় 2 বছর হয়ে যায়। কিছুদিন পর ইমাম সাহেবের মেয়ে তার ভাইয়ের কাছে গিয়ে বলে, ভাইয়া, আমার কিছু কথা বলার ছিল। আসলে বাবার তো অনেক সম্পত্তি ছিল, সে সব কিছুই তো এখন আপনার। আমাকে যদি কিছু তার মধ্যে থেকে দেন তাহলে আমি নিজের এবং আমার মেয়ের ভবিষ্যতের জন্য কিছু একটা করতে পারবো। আমার ননদও লেখাপড়া করছে, তার লেখাপড়ার খরচ চালাতে পারবো। কতদিন আর আপনাদের ঘাড়ের ওপর বসে খাবো? বোনের কথা শুনে ইমাম সাহেবের ছেলে কিছুক্ষণ চুপ থাকে। একটু পরে সে বলে, দেখো বোন, যা কিছু আছে আমার সব কিছু তো তোমারও। তোমাকে আর আলাদা করে কি দেব? তবুও তুমি যখন চাচ্ছ তাহলে সম্পত্তির অর্ধেক আমি তোমাকে দিয়ে দিচ্ছি, আর তা দিয়ে তুমি তোমার খুশি মতো যা করতে চাও করতে পারো। আমার এতে কোনো আপত্তি নেই। যদি এতে তোমাদের ভবিষ্যৎ সুখের হয় তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কিছুদিন পর ইমাম সাহেবের ছেলে তার অর্ধেক সম্পত্তি বোনের নামে লিখে দেন এবং তার বোনকে বাড়ি ভাগ করে বাড়ির ভাগের অংশ আলাদা করে দেন। ইমাম সাহেবের মেয়ে সেই জমিগুলো বিক্রি করে কোনো একটা ব্যবসা শুরু করতে চাইলে ইমাম সাহেবের ছেলে তাকে জমিগুলো বিক্রি করতে নিষেধ করেন। সে বলে, জমি বিক্রি না করে এই জমি ব্যবহার করে তুমি কিছু না কিছু একটা করো। জমি বিক্রি করার কোনো প্রয়োজন নেই। ইমাম সাহেবের মেয়ে জমি বিক্রি না করার ব্যাপারটি কিছুতেই মানছিল না। সে তার ভাইয়ের কথা পরোয়া না করে জমি বিক্রি করার জন্য লোক দেখতে শুরু করে। কিন্তু আশ্চর্যজনকভাবে সে যখন জমি বিক্রি করার জন্য লোক দেখতে শুরু করে তখন সে ঠিক তার বাবার মতন অসুস্থ হয়ে পড়ে। সেও বাবার মতো বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। তখন তার মনে পড়ে যায় তার বাবার কথা। তার বাবার মৃত্যুর আগে তাকে কিছু কথা বলে গিয়েছিলেন। শয্যাশায়ী অবস্থায় সে তার মাকে ডেকে সব কথা তার মার কাছে শেয়ার করে। ইমাম সাহেবের স্ত্রী তার মেয়ের এমন অবস্থা কিছুতেই মেনে নিতে পারছিলেন না এবং অত্যন্ত দুশ্চিন্তায় থাকতেন সব সময়। তিনি মেয়ের ডাক শুনে তার কাছে যান এবং তার মেয়ে তাকে কিছু কথা শোনার জন্য অনুরোধ করে। ইমাম সাহেবের স্ত্রী তার মেয়ের কথা শুনতে শুরু করেন। তার মেয়ে বলতে থাকে, বাবা মারা যাবার সময় আমাকে কিছু কথা বলে গিয়েছিলেন এবং বলেছিলেন তখন আপনাকে কিছু না জানাতে, কিন্তু একদিন আপনার এসব কথা জানার সময় আসবে। আব্বু মৃত্যুর আগে বলেছিলেন আমাদের নিজেদের মধ্যে এমন কেউ আছে যার কারণে আমাদের পরিবার একদিন শেষ হয়ে যাবে। আমি যেন সবসময় সাবধানে থাকি এবং সম্পদের প্রতি কোনো ধরনের লোভ না করি। যদি আমি তা করি তাহলে আমার অবস্থা ঠিক ততটাই খারাপ হবে যতটা আব্বার অবস্থা খারাপ হয়েছিল। আমি আব্বাকে জিজ্ঞেস করেছিলাম, কে আমাদের এত বড় ক্ষতি করতে চায়, আপনি তাকে চেনেন? আব্বা বলেছিলেন তিনি কারো নাম নিতে পারবেন না, কেননা নিজের রক্তকে রক্ষা করাই নিজের দায়িত্ব। এই দায়িত্ব আর কেউ পালন করতে পারবে না। তিনি আরো বলেন, আমি তো চলে যাচ্ছি, কিন্তু মনের মধ্যে দুঃখ একটাই, আমার রক্তই আমার সাথে বেঈমানি করেছে, আমার রক্তই আমাকে পীড়া দিয়েছে, আমার রক্তই আমার রক্তে বিষ ঢুকিয়ে দিয়েছে। আমি চাইলে সেই বিষ কাটাতে পারতাম, কিন্তু না, আমি আমার রক্তের খেলাফে যাব না। তুমি কখনো লোভ করবে না। আমার এই শেষ কথাটুকু তুমি মানো, এর বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না। কিন্তু যদি কোনোদিন বিপদগ্রস্ত হও, আমার রেখে যাওয়া সব কিছুর মধ্যে তোমার প্রয়োজন যদি হয় তাহলে তোমার মাকে আমার বলে যাওয়া এই কথাগুলো জানিও। ইমাম সাহেবের স্ত্রী সব কথার কোনো অর্থ খুঁজে পেলেন না। সকল চিকিৎসা করেও যখন তার মেয়ের অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না তখন তিনি তার ছেলের কাছে তার মেয়ের বলা কথাগুলো শেয়ার করেন আর বড় কোনো আলেমের সন্ধান চান। তার ছেলে কিছুদিন পর এক বিজ্ঞ আলেমের সাথে তার মায়ের যোগাযোগ করিয়ে দেয়। আলেমের কাছে সবকিছু কথা খুলে বলেন এবং আলেম 2 দিন পর তার বাড়িতে এসে সবকিছু দেখে যাবেন বলে কথা দেন। কথা মতো 2 দিন পর আলেম তাদের বাড়িতে আসেন। আসার পর আলেম ইমাম সাহেবের মেয়েকে দেখতে চান। ইমাম সাহেবের স্ত্রী ও তার ছেলে যখন আলেমকে নিয়ে তার রুমের দিকে যাচ্ছিল তখন আলেম
আলেম কিছুক্ষণ পর দাঁড়িয়ে পড়ছিল। ইমাম সাহেবের স্ত্রী তাকে দাঁড়িয়ে পড়ার কারণ জিজ্ঞেস করলে সে বারবার ইমাম সাহেবের ছেলের দিকে তাকিয়ে বলছিল, আপনি আমাকে দ্রুত আপনার মেয়ের রুমে নিয়ে যান। মেয়ের রুমের সামনে এসে ইমাম সাহেবের ছেলে ও স্ত্রী রুমে প্রবেশ করে আর আলেমকে ভেতরে আসতে বলে। আলেম বললেন, আমি রুমে ঢুকতে পারবো না, এই রুমে পিশাচের উপস্থিতি রয়েছে। ইমাম সাহেবের স্ত্রী এই কথা শুনে অত্যন্ত ভয় পান এবং তাকে জিজ্ঞাসা করেন, এখানে পিশাচ এলো কোথা থেকে? আলেম তখন ইমাম সাহেবের স্ত্রীকে বলেন তিনি এত কিছু জানেন না, কিন্তু তিনি জানার চেষ্টা করবেন। এই কথা বলে আলেম চলে যান। কিছুদিন পর আলেম ইমাম সাহেবের স্ত্রীকে ফোন করে তার সাথে দেখা করতে বলেন, কিন্তু এবার আলেম ইমাম সাহেবের স্ত্রীকে আলেমের বাড়িতে গিয়ে দেখা করতে বলেন। আলেমের কথা মতো ইমাম সাহেবের স্ত্রী আলেমের বাড়ি যান। আলেম ইমাম সাহেবের স্ত্রীকে বসতে বলেন এবং বলেন, আপনাকে আমি যে কথাগুলো কিভাবে বলবো সেগুলো আপনার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু আপনার মেয়েকে বাঁচাতে হলে এই নির্মম সত্য আপনাকে মেনে নিতে হবে। যদি আপনি আমার কথা মিথ্যা মনে করেন তাহলে দয়া করে আমার কথা শোনার পর আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবেন না। আপনার মেয়েকে কালো জাদু করা হয়েছে। আপনার মেয়েকে ঠিক সেই কালো জাদু করা হয়েছে যার কারণে আপনার স্বামী মারা গিয়েছিল। আপনার স্বামীর এতটুকু ক্ষমতা ছিল যে সে নিজেকে আরোগ্য করতে সক্ষম ছিলেন, কিন্তু সেটা তিনি করেননি। কেননা সেটা যদি তিনি করতেন তাহলে আপনার ছেলে মারা যেত, কারণ এই সব কালো জাদু করেছে আপনার ছেলে নিজে। এই কথা জানার পর আমি নিজেই নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। তাই আপনাকে বললাম, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমার কিছু করার থাকবে না। আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে এমন একজন পরহেজগার মানুষের ছেলে এই সব কাজও করতে পারে। এই কালো জাদু আপনার ছেলে করেছে আপনার স্বামীর পালা একটি জিনের মাধ্যমে। আপনার স্বামীর মোট 7টি জিন পালতেন, তার মধ্যে 3জন জিনকে তিনি অন্যের কাছে ছাড়িয়ে এনে নিজের কাছে এনে প্রতিজ্ঞাবদ্ধ করে ভালো করে রাখেন। সেই জিন 3টি সত্যিকার অর্থে ভালো হয়ে গিয়েছিল, কিন্তু তাদের মধ্যে একটি জিনের ক্ষমতার লোভ ছিল কিছুটা। সেই ক্ষমতার লোভকে কাজে লাগিয়ে আপনার ছেলে সেই জিনকে বশ করে। এই জিনের মাধ্যমে আপনার স্বামীর শরীরে বিষ প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং এই কাজটি আপনার ছেলে করে, আর এখন আপনার মেয়ের শরীরে প্রবেশ করিয়ে দিয়েছে সেই একই বিষ। যদি আমার কথা আপনি বিশ্বাস করেন তাহলে হয়তো আপনাকে আমি সাহায্য করতে পারবো, কিন্তু আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমার কিছুই করার থাকবে না। আলেমের এই কথাগুলো শুনে ইমাম সাহেবের স্ত্রী তার মেয়ের কথাগুলো মনে পড়ে যায়। তার মেয়ের কথা অনুযায়ী তিনি এখন পরিষ্কারভাবে বুঝতে পারলেন তার ছেলেই সবকিছুর মূলে। তিনি আলেমের কথা বিশ্বাস করেন এবং আলেমকে সাহায্য করার জন্য অনুরোধ করেন। আলেম ইমাম সাহেবের স্ত্রীকে আগামীকাল তার মেয়েকে নিয়ে আসতে বলেন। ইমাম সাহেবের স্ত্রী সেদিনকার মতো সেখান থেকে চলে যান। বাসায় ফিরেই তিনি তার মেয়েকে সবকিছু জানান। তার কথা শুনে তার মেয়ে তাকে বলে, শেষবার যখন ভাইয়ার কাছে স্বামীর চিকিৎসার জন্য টাকা নিতে এসেছিল সেবার টাকা নিয়ে যাওয়ার সময় পেছন ফিরে সে দেখেছিল তার ভাইয়ের মুখে প্রচণ্ড রকমের রাগ, কিন্তু তখন সে এত কিছু বুঝতে পারেনি। ইমাম সাহেবের স্ত্রী তখন ছেলের বউকে ডাকেন এবং এই সব কিছু তাকে জানান। তিনি ছেলের বউকে জিজ্ঞাসা করেন সে তার স্বামীর মধ্যে কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পেরেছে কিনা। উত্তরে সে বলে, সপ্তাহে 2 দিন সে থাকে আলাদা রুমে। তাকে জিজ্ঞাসা করলে সে কিছু বলে না, উল্টা রাগারাগি করে। আমি যখন রুমে নামাজ পড়ি তখন সে সেখানে অবস্থান করে না। আমাকে নামাজরত অবস্থায় দেখলে সে ঘরের ভেতর প্রবেশ করে না। তাকে নামাজ পড়েছে কিনা জিজ্ঞেস করলে সে বলে নামাজ পড়েছে, কিন্তু তাকে নামাজ পড়তে না দেখে কৌতূহল বশত যখন জিজ্ঞাসা করা হতো কখন নামাজ পড়েছে তখন সে প্রচণ্ড রেগে যেত এবং বলতো, নামাজ কি দেখিয়ে দেখিয়ে পড়ার জিনিস নাকি? ইমাম সাহেবের ছেলের বউ এসব বলে এবং খুব একটা গুরুত্ব দেয়নি সে, কেননা খেয়াল করতো যে তার স্বামী তাকে খুব পছন্দ করে না এবং ভাবতো হয়তো তার আশেপাশে থাকতে চায় না জন্যই তার স্বামী এরকম করছে। কিন্তু আসলে তার স্বামী এসব করতো তা সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। এই কথা বলে ইমাম সাহেবের বউ কাঁদতে শুরু করেন। পরদিন ইমাম সাহেবের স্ত্রী তার নাতনিকে ইমাম সাহেবের মেয়ের ননদের কাছে দিয়ে তার এক আত্মীয়ের বাসায় চলে যেতে বলেন। এরপর তিনি ছেলের বউকে সাথে নিয়ে তার মেয়েকে ধরাধরি করে উঠিয়ে সেই আলেমের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন। তারা 3 জন গাড়িতে উঠে আলেমের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। আলেমের বাড়িতে গিয়ে কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর আলেম বেরিয়ে আসেন। আলেম তাদেরকে একটা খালি রুমের ভেতরে নিয়ে যান। তিনি দরজা খোলা রেখে রুমের ভেতরে প্রবেশ এবং সেখানে ফ্লোরে কিছু নকশা এঁকে সেই নকশার উপর ইমাম সাহেবের মেয়েকে শুইয়ে দেন। এরপর তিনি দোয়া দুরুদ পাঠ করতে থাকেন, কিন্তু হঠাৎ তার দোয়া
দাদুর উৎপাত বন্ধ হয়ে যায়। তাকে ডাকলেও সে কোনো প্রকার সাড়া দিচ্ছিল না। তখনই হঠাৎ করে তাদের পেছনে দরজা বন্ধ হওয়ার একটা আওয়াজ পাওয়া যায়। ইমাম সাহেবের স্ত্রী পেছনের ফিরে তাকিয়ে দেখেন তার ছেলে দাঁড়িয়ে আছে। তার মুখে অদ্ভুত এক হাসি, তার কপালে রক্ত দিয়ে একটা রেখা টানা। ইমাম সাহেবের স্ত্রী নিজের ছেলেকে দেখে চমকে যান এবং আলেমকে জিজ্ঞাসা করতে থাকেন তার ছেলে এখানে কিভাবে এলো। কিন্তু আলেম আগের মতোই কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকেন। হঠাৎ পেছন থেকে তার ছেলে কথা বলতে শুরু করে, আলেম? কে আলেম? কোথাকার আলেম? এই লোক এখন আর কোনো আলেম টালেম নন, ও এখন আমার সেই জিন যাকে দিয়ে আমি আমার বাবাকে মেরেছি আর আমার বোনকে মারবো। আর যেহেতু আপনি সবকিছু জেনে গেছেন তাই আপনাকেও মরতে হবে। আপনাদেরকে মেরে সমস্ত সম্পত্তির মালিক হব আমি একা। ইমাম সাহেবের ছেলে এই কথাগুলো বলার সময় মনে হচ্ছিল তার মধ্যে কোনো হিংস্র পশু ভর করেছে, এতটাই হিংস্রভাবে সে কথা বলছিল। এই কথাগুলো শুনে ইমাম সাহেবের স্ত্রী কাঁদতে শুরু করেন এবং তাকে বারবার অনুরোধ করেন সব না করার জন্য। ইমাম সাহেবের ছেলে কিছুতেই তার মায়ের কথা তো রাজি হয় না এবং বলতে থাকে ছোটবেলা থেকেই সে তার বাবার কাছে যা কিছু চেয়েছে কখনোই পায়নি। এত সব সম্পত্তি থাকার পরেও সব সময় বাবার কাছে বহুবার করে ভিক্ষা চাইতে হতো কোনো কিছুর জন্য। তার মাদ্রাসায় পড়ার ইচ্ছা ছিল না, কিন্তু তবুও তাকে জোর করে সেখানে পাঠানো হয়েছিল। তা তার আত্মসম্মানে লেগেছিল। দুই হাত খুলে বাবা যখন ইচ্ছা টাকা খরচ করত রাস্তার মানুষের জন্য, আর নিজের ছেলের বেলায় ছিল না কিছুই। ভিক্ষা চাইতে অনেক সময় সে ভিক্ষা পেত, অনেক সময় পেত না। তাই সে তার বাবাকে পরলোকে পাঠিয়ে দিয়েছে যেন সব সম্পত্তির মালিক এখন সে একা হয়। ভিক্ষা করতে করতে সে হাঁপিয়ে উঠেছিল, তাই আর ভিক্ষা করতে চায় না। এই জন্য সিদ্ধান্ত নিয়েছিল যখন তাকে আর ভিক্ষা চাইতে হতো না তখন তার বোন আসা শুরু করে তার কাছে ভিক্ষা চাইতে। কিন্তু ভিক্ষা চাওয়ার এক পর্যায়ে সবকিছু অর্ধেক সে দাবি করে বসে। তখন তার মাথা চরম খারাপ হয়ে যায়। তাই সে এখন তার বোনকেও মেরে ফেলবে। শুধু তার বোনকে নয়, তার বোনের সেই ছোট্ট শিশুটিকেও মেরে ফেলবে। কিন্তু আজ আপাতত তার মা, তার বোন আর তার স্ত্রী তিনজনের মৃত্যু নিশ্চিত। এই কথা শুনে আলেমের উপর ভর করা জিনটি কথা বলতে শুরু করেন। ইমাম সাহেবের স্ত্রী আলেমের দিকে তাকিয়ে দেখেন তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। কাঁদতে কাঁদতে আলেমের ভেতরে থাকা জিনটি বলতে শুরু করেন, হুজুর, আপনার হুকুম তালিম করতে গিয়ে আমি আমার হুজুরকে মেরে ফেলেছি। দয়া করে আমাকে দিয়ে আর কোনো খারাপ কাজ করাবেন না। আমি মানছি আমার ক্ষমতার লোভ ছিল, কিন্তু সেই লোভের বশবর্তী হয়েই আমি আমার মালিকের সাথে বেইমানি করেছি, যার শাস্তি আমি পাবো। আর আমি এসব করতে পারবো না। আমাকে ক্ষমা করে দেন। আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি তা মেনে নেব, কিন্তু এই মেয়েকে আমি মারতে পারবো না। আপনার এই ছোট বোনটি ছোট থেকেই আমি খুব পছন্দ করি। তারপরও আপনার কথা মতো আমি তার শরীরে বিষ ঢুকিয়ে দিয়েছি, কিন্তু তাকে মারার শক্তি আমার মধ্যে নেই। আর এরপরেও যদি আপনি আমাকে মারার জন্য জোর করেন তাহলে আপনার মৃত্যু হবে আমার হাতে। আপনাকে আমি অনুরোধ করছি, দয়া করে আপনি আমাকে এই কাজ করতে বলবেন না। আমি জানি এই কাজ না করলে আপনি আমাকে মেরে ফেলবেন। আপনার পোষা শয়তানের পূজারী জিনগুলো আমাকে বাঁচতে দেবে না। তবুও আমি আপনাকে বলছি, আপনি আমাকে এই কাজ করতে বলবেন না। আপনি আর একবার যদি আমাকে এই কাজ করতে বলেন তাহলে আপনার মৃত্যু আমার হাতে হবে, এটা নিশ্চিত। আপনার বাবা আমার মালিক মৃত্যুর আগে আপনাকে কি বলেছিল মনে নেই? তিনি বলেছিলেন যার দ্বারা আপনি তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে বাধ্য করলেন সে এক সময় তার ভুল বুঝবে, আর আপনার ভুলের শাস্তিও হয়তো সেই আপনাকে দেবে। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। যখন আমি আমার মালিকের মেয়েকে এত কষ্ট পেতে দেখেছি, আমার মালিককে আমি এত কষ্ট দিয়েছি, আল্লাহ আমায় মাফ করবেন না। আমি আপনাকে শাস্তি দেওয়ার কেউ না, কিন্তু আজ আমি আপনাকে এই মেয়ের কোনো ক্ষতি করতে দেব না, মরে গেলেও না। আমি একবার বেইমানি করেছি, আর করতে পারবো না। এতে আমার জান চলে গেলেও আমি পরপারে পাপের যে শাস্তি পেয়েছি সেই পাপের শাস্তি হিসেবে সেটাকে ধরে নেব। জিনের এই কথা শুনে ইমাম সাহেবের ছেলে প্রচণ্ড রেগে যায় এবং সাথে সাথে চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়া শুরু করে এবং আলিম রূপী জিনটি যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। যন্ত্রণায় চিৎকার করতে করতে জিনটি ইমাম সাহেবের স্ত্রীর কাছে অনুরোধ করতে থাকে তার ছেলেকে থামাতে। ইমাম সাহেবের স্ত্রী তৎক্ষণাৎ উঠে গিয়ে তার ছেলেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে ইমাম সাহেবের ছেলের মন্ত্র পড়া বন্ধ হয়ে যায়। আলিম রূপী জিনটি তখন হাসতে হাসতে ইমাম সাহেবের ছেলের সামনে এসে দাঁড়ায়। আস্তে আস্তে তার চেহারার পরিবর্তন হতে থাকে। রুমের মধ্যে দমকা হাওয়া বয়ে যেতে শুরু করে। রুমে জ্বলতে থাকা লাইটটি নিভে যায়। অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় গোটা রুম। কিছুই দেখা যাচ্ছিল না। একটু পরই সকলে দেখতে পান দুটি লাল চোখ অন্ধকারের মধ্যে জলজল করছে। তারপর ইমাম সাহেবের ছেলের আর্তনাদের আওয়াজ শুনতে পাওয়া যায়। শুনে মনে হচ্ছিল কোনো হিংস্র পশু তার শিকারকে দুমড়ে মুচড়ে ফেলছে। হাড় ভাঙার কটকট আওয়াজ পাওয়া যাচ্ছিল। কিছুক্ষণ পর ইমাম সাহেবের স্ত্রী সেই জিনের কণ্ঠ শুনতে পান। জিনটি তাকে বলে, এই রুমের কোনো কোনায় একটি শিশির ভেতরে
ভেতরে আতর রাখা হয়েছে। এই শিশির আতরের গন্ধ শুকিয়ে দিলে তার মেয়ে ভালো হয়ে যাবে। এরপর সবকিছু শান্ত হয়ে যায়। ঘরের আলো জ্বলে উঠলে সবাই দেখতে পায় ইমাম সাহেবের ছেলে মাটিতে পড়ে আছে। তার গলাটি তার মাথা থেকে আলাদা করা, তার চোখে মুখে আঁচড়ের দাগ, রক্ত ঝরছে মুখ থেকে, তার পা ভেঙে উল্টে গেছে, তার একটা চোখের ভেতরে কাঁটা ঢুকে গেছে, আর কপালে যেখানে রক্ত লাগানো ছিল সেই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন পুড়ে গেছে। এসব দেখে ইমাম সাহেবের স্ত্রী হাউমাউ করে কাঁদতে থাকেন। যত কিছুই হোক, তার নিজের ছেলের লাশ তিনি কখনোই এভাবে দেখতে চাননি। আর ছেলের নিথর দেহের পাশে পড়ে আছে কুচকুচে কালো একটি বিড়ালের মৃতদেহ, আর সেই আলেমের অজ্ঞান দেহ। বিড়ালটির চোখ থেকে পানি পড়ছে, তার জিভ সম্পূর্ণ বেরিয়ে আছে, তার পায়ে লেগে আছে রক্ত। ইমাম সাহেবের স্ত্রী রুমের কোনায় একটি আতরের শিশি খুঁজে পান এবং সেই আতরের শিশি মেয়ের কাছে ধরতেই তার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এরপর ইমাম সাহেব ওই আলেমের সাহায্য নিয়ে লাশ এবং বিড়ালটিকে নিয়ে বাড়ি চলে আসেন। এত সব জানাজানি হলে তাদের অনেক ক্ষতি হতে পারে, এই ভেবে ইমাম সাহেবের স্ত্রী আলেমকে জানাজা পড়িয়ে লাশ দাফনের ব্যবস্থা করার জন্য অনুনয় বিনিময় করতে থাকেন। আলেম তার কথা মতো তার ছেলের লাশের জানাজা পড়ান আর দাফন করার ব্যবস্থা করেন এবং মৃত বিড়ালটির লাশ ইমাম সাহেবের কবরের পাশে দাফন করে দেন। এরপর খুব দ্রুত তারা সব জমিজমা বিক্রি করে সেখান থেকে চলে যান। পরবর্তীতে তাদের কারো আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি আলেম ব্যক্তিটি আমার খালার স্বামী মানে আমার খালু হন। খালু খালাকে সব বলেছিলেন আর কাউকে বলতে মানা করেছিলেন। খালু মারা গেছেন 2 বছর আগে, তাই আমার বন্ধুর বাবা আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেছেন। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। দয়া করে কেউ ঘটনাটি শোনার পর ঘটনাটি সত্যি মিথ্যা এই ব্যাপারে যাচাই করবেন না, কেননা ঘটনা যখন আমাদের নিজেদের সাথে ঘটে তখন আমরা বুঝতে পারি আসলে এর ভয়াবহতা কতটুকু। আজ হয়তো আপনাদের কাছে মনে হতে পারে ঘটনাগুলি মিথ্যা, কিন্তু যেদিন আপনাদের সাথে ঘটনাগুলো ঘটবে সেদিন আপনারাও বুঝতে পারবেন ঘটনাগুলো মিথ্যা ছিল না। আল্লাহ না করুক এমন কোনো ঘটনা আপনাদের সাথেই হয়। পরিশেষে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে বিশ্বাস করা আর না করা আপনার ব্যাপার। আর ব্ল্যাক ম্যাজিক নিয়ে প্রতিবারের মতো এবারও বলতে চাচ্ছি, দয়া করে কারো জীবন নিয়ে ছেলে খেলা করবেন না, কারো জীবন নষ্ট করবেন না এবং নিকৃষ্ট এই কাজের মাধ্যমে নিজের ক্ষতি ডেকে আনবেন না। রাসেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম। সিফাত আলম এই ঘটনাটি পাঠিয়েছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। অন্ধকারের পরে আলো আর রাতের পরে দিন আসবে, এটাই নিয়ম, এটাই তো চিরন্তন। কিন্তু অন্ধকারের পরে যদি আরো ঘন কালো অন্ধকার নেমে আসে, তাহলে সেই অন্ধকারময় সময়টা ঠিক কেমন দেখতে হয় চলুন এমন একটা রাতের সাক্ষী হই। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার, সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। আমি তানভীর তুষার, আমার বাসা গাইবান্ধা জেলায়। বর্তমানে আমি ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত রয়েছি। আজ যার ঘটনা শেয়ার করব তার নাম মমিন, কিন্তু জায়গার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন তিনি। ওনার বয়স এখন 60। ঘটনাটা গাইবান্ধা জেলার কোনো এক শ্মশানের। ঘটনাটা যখন ঘটে তখন তিনি 20 বছরের যুবক। অদম্য উচ্ছ্বাস নিয়ে তিনি সহ আরো 2 বন্ধু পুরো এলাকা চষে বেড়ান। ঘটনা ঘটে এমনই এক জুলাই মাসে। চারিদিকে ফাঁকা ফসলি জমি, ছোট্ট একটা নদী বুক চিরে বয়ে চলেছে। সেই নদীর ছোট একটা নালার পাশেই বিশাল এক বটগাছ, যার নিচে দিনেও অন্ধকারাচ্ছন্ন। নালার ওপরে ছোট একটা ব্রিজ, তার পাশেই সেই বটগাছ, আর গাছের পাশেই শ্মশান। গাছের নিচে হিন্দু ধর্মের কিছু মূর্তি রাখা, সেগুলো বাঁশের বেড়া দেওয়া। তবে কিছু মূর্তি দেখে মনে হয় অনেক বছরের পুরনো এবং কিছু অংশ ভেঙেও গেছে। আর গাছের চারপাশের মাটিতে সিঁদুর ছিটানো। তার ভাষ্যমতে তার জন্মের পর থেকে এই গাছ এমনই দেখে আসছে। গাছের ডাল থেকে শিকড়ের মতো লতা ঝুলে পড়েছে রাস্তায়। নিচ দিয়ে হেঁটে গেলে সেই শিকড় মাথার সাথে লাগে, তারপরেও কেউ তা কাটে না। কথিত আছে কোনো এক লোক এই গাছের একটা ডাল কাটে, তখন সেই কাটা অংশ দিয়ে কয়েক ফোঁটা তাজা রক্ত বের হয়। এরপরে সেই লোক নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যান।
তখন থেকে এই গাছের ডাল ভেঙে পড়ে থাকলেও কেউ নিয়ে যায় না, ওখানেই পচে মাটিতে মিশে যায়। আশেপাশের 1 কিলোমিটারের মাঝে কোনো বাড়ি নেই। সারাদিন বয়ে চলা বাতাসের শব্দ আর এছাড়া নীরবতা ভাঙার কোনো উপকরণ নেই আশেপাশে। এক বিকেলে তিনি হাঁটতে হাঁটতে সেই ব্রিজের উপরে এসে দাঁড়ান। নদীতে তখনও বন্যার পানি আসেনি, কিন্তু টানা কদিনের বৃষ্টির পানিতে নদীর অর্ধেক ভরে গেছে, আর নালায় তখন কোমর সমান পানি। তিনি ব্রিজের উপরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন জ্বলতে থাকা একটা চিতার দিকে। একটু দূরেই একটা লাশ পোড়ানো হচ্ছে। একজন একটা বাঁশ দিয়ে চিতাটা খুঁচিয়ে খুঁচিয়ে ঠিক করে দিচ্ছে, যেন ভালো করে পুড়ে যায় সব। আর একদল লোক পাশে ঢোল নিয়ে কি যেন একটা বলে চলেছে। সূর্য তখন হেলে পড়েছে পশ্চিম আকাশে। সন্ধ্যার লাল আভা ছড়িয়ে পড়েছে। হালকা বাতাস, চিতার কাঠ পোড়ার শব্দ আর সাথে ঢোলের বাদ্য এক মোহনীয় পরিবেশ তৈরি করেছে। হঠাৎ একটা দমকা গরম বাতাস এসে লাগলো তার গায়ে। এতক্ষণে তিনি খেয়াল করলেন প্রায় সন্ধ্যা নেমেছে, এখন বাড়ি ফিরতে হবে। গ্রামে তখন কদিন টানা বৃষ্টিতে ফসলের মাঠেও হাঁটু পানি জমে গেছে। চারিদিকে মাছ ধরার হই পড়েছে। গ্রামের মানুষ রাতে কেরোসিন তেলের মশাল আর ব্যাটারির লাইট হাতে মাছ ধরতে যায়। মাছ ধরার নেশা তার সহ বাকি বন্ধুর একেবারেই কম না। 3 জন প্রায় প্রতিদিন মাছ ধরতে যায় রাতে। বাড়ির পাশে রাতে বের হলেই দেখা যায় মাঠের হাঁটু পানিতে অনেক মানুষ মাছ ধরছে। কেউ গুনগুন করে গান করছে তার সাথে। চারিদিকে একটু পর পর শুধু আলো। ক্যাটা দিয়ে তারা 3 বন্ধু মিলে কই, টাকি সহ অনেক মাছ ধরে প্রতি রাতে। কদিন পরে এক গ্রাম্য আড্ডায় তারা জানতে পারল নালার ওদিকে জমির অনেক মাছ নেমে গেছে। নালায় তাই প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। মাছ বেশি পাওয়ার আরো বড় কারণ হলো ওদিকে সেই গাছ আর শ্মশানের কারণে কেউ মাছ ধরতে যায় না। তারা 3 বন্ধু মিলে সিদ্ধান্ত নিল আজ রাতে তারা ওখানে যাবে মুঠো জাল নিয়ে মাছ ধরতে। রাতে খাওয়া শেষ করে কথা মতো 3 জন বাড়ি থেকে রওনা হয় এবং সেই বটগাছের নালার দিকে যায়। তারা 2 জন মুঠো জাল আর 1 জন ক্যাটা নিয়েছিল। সেখানে যখন তারা পৌঁছায় তখন রাত প্রায় 9টার কাছাকাছি। আশেপাশের জমিতে কোনো লাইট নেই, কোনো কোলাহল নেই, শুধু বাতাসের ঝাপটায় বটগাছের পাতার শব্দ ভেসে আসছে। তারা গাছ থেকে প্রায় 20 হাত দূরে মাছ ধরা শুরু করে। 3 জন মিলে 2-3টা ব্যাটারি লাইট তাদের কাছে। কথা মতো মাছ পাচ্ছেও তারা অনেক। 3 জনেই খুব খুশি। মানুষ ভয়ে এদিকে আসে না, তাই সব মাছ এদিকে জমে আছে। প্রতিবার জালে প্রায় অনেক পরিমাণ মাছ ধরা পড়ছে। তারা নিজেদের মাঝে বলাবলি করছে এখন থেকে প্রতিদিন এখানে আসতে হবে মাছ ধরতে। তারা মাছ ধরছে আর বটগাছের দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছে ওদিকে আরো বেশি মাছ উঠছে জালে। তারা ব্রিজটা তখন পার করেছে। সামনে লাইট ধরতেই দেখলো একটা বাঁশ পুঁতে রাখা হাঁটু পানিতে তার মাথায় ছোট একটা লাল কাপড় টুকরো করে বাঁধা, সেটা বাতাসে উড়ছে। তার পাশে নালার মাটিতে অনেকগুলো পোড়া কয়লা পড়ে আছে। মমিন চাচার মনে পড়ল কদিন আগে ঠিক এখানেই সন্ধ্যায় একটা লাশ পোড়াতে দেখেছেন তিনি। শ্মশানে লাশ পোড়ানোর সময় যে বাঁশটা দিয়ে চিতা খোঁচাতে দেখেছেন সেই বাঁশটাই ওখানে রাখা। শ্মশানের লাশ পোড়ানোর পরে অনেকেই এমন লাল কাপড় বাঁশের মাথায় বেঁধে রেখে সেটা মাটিতে পতাকার মতো করে রেখে চলে যায়। তার ব্যাপারটা স্বাভাবিকই লাগলো এবং স্বাভাবিকভাবেই ওই জায়গাটা পার হয়ে যেয়ে আবার মাছ ধরতে শুরু করলেন তিনি। তারা হাঁটু পানিতে নেমে মাছ ধরছে। হঠাৎ একটা চাপা গর্জন শুনে পেছনে তাকায় মমিন চাচা। দেখেন একটা বিশাল দেহী শেয়াল দৌড়ে আসছে তাদের দিকে। পাশে থাকা তার এক বন্ধু শ্মশানের সেই বিশাল বাঁশ তুলে জোরে একটা কোপ দেয় শেয়ালটাকে। সাথে সাথেই যেন সেটা বাতাসে মিলিয়ে গেল। চোখের সামনে এমন জায়গায় এমন একটা দৃশ্য দেখে 3 জন প্রচন্ড ভয় পেয়ে যান। তারা খেয়াল করে সেই গাছের নিচে আর পাশের ঝোপঝাড়ে অনেকগুলো রক্তবর্ণ চোখ ভেসে আছে। মনে হচ্ছে চোখগুলো আগুনের তৈরি, কোনো মনি নেই সেই চোখে।
সব যেন রাগে আগুনের মতো জ্বলছে। তখন মমিন চাচা আর তার এক বন্ধু খেয়াল করলেন তারা লাইটগুলো সুইচ অন করে রেখেছে, কিন্তু লাইটে কোনো আলো জ্বলছে না। তারা লাইট খুলে ব্যাটারিগুলো আবার লাগায়, কিন্তু তবুও আলো নেই। চারিদিকে তখন ঘন কালো অন্ধকার যেন ভর করেছে। সব নীরবতা ভেঙে গাছের নিচ থেকে একটা শেয়াল ডেকে উঠল করুণ আর্তনাদ করে। মনে হচ্ছে সেই করুণ আর্তনাদ বুক ছেদ করে এপাশ ওপাশ বেরিয়ে গেল। সাথে সাথেই পাশে থাকা শেয়ালগুলো রাগান্বিত সুরে ডেকে উঠল। তাদের তিনজনের মনে হলো শেয়ালগুলো এবার তাদের হয়তো ছিঁড়ে খাবে। এতই রাগান্বিত সেই সুর। তারা তখনও হাঁটু পানিতে দাঁড়িয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই শেয়ালের ডাক রূপ নিল চাপা একটা গর্জনে। জ্বলন্ত চোখগুলো এগিয়ে আসছে তাদের দিকে। তিনজন জাল লাইট খোলই ফেলে নিজেদের হাত শক্ত করে ধরে নিল। তাদের সামনে এখন একটাই পথ, নালার এক বুক পরিমাণ পানি পার হয়ে দৌড় দেয়া। এক বন্ধু তাদের বলল, এভাবে থাকলে এখানে মারা পড়ব, যে করেই হোক নালা পার হয়ে দৌড়ে লোকালয়ে যেতে হবে। তারা বুক সমান পানির মাঝ দিয়ে নালা পার হয়ে জমির মাঝে দৌড়াতে শুরু করলো। ততক্ষণে সবাই তার হাত ছেড়ে দিয়েছে। ঘন অন্ধকারে কে কোন দিকে দৌড়াচ্ছে তার ঠিক নেই। মমিন চাচা দেখেন তার পাশে তার বন্ধুরা নেই। তিনি তাদের নাম ধরে জোরে জোরে ডাক দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ভয়ে যেন মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। পিছনে তাকিয়ে দেখেন সেই চোখগুলো এখনো তার দিকে দৌড়ে আসছে। জীবন বাঁচানোর জন্য শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে চলেছেন তিনি। হঠাৎ তিনি দেখেন তার পাশ দিয়ে বিশাল দেহের একটা গরু দৌড়ে চলেছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো গরুর সম্পূর্ণ শরীরে দাউ দাউ করে জ্বলছে আগুন। এমনকি সেই গরুর গলায় যে দড়িটা সেটাও আগুনে জ্বলছে। অবাক করা বিষয় হলো কিছুই পুড়ছে না। দূরে থেকে তিনি সেই আগুনের তাপ টের পাচ্ছেন। তিনি আশেপাশে তার বন্ধুদের কোনো চিহ্নও দেখতে পেলেন না। তিনি গরুকে দেখে আর অন্য পাশ দিয়ে দৌড়াতে শুরু করলেন। কিছুক্ষণ দৌড়ানোর পর খেয়াল করলেন গরুটার তার পাশে নেই। শেয়ালগুলো দেখা যাচ্ছে না পেছনে। তিনি সামনে একটু দূরে এগিয়ে একটা আলো দেখতে পেলেন। সেদিকে সাহায্যের আশায় আবার দৌড় দিলেন। ততক্ষণে তার শরীর দরদর করে ঘামছে। দৌড়ে আলোটার কাছে যেতেই বুঝতে পারলেন এটা আসলে একটা চিতা জ্বলছে। আশেপাশে কেউ নেই, শুধু দাউ দাউ করে আগুন জ্বলছে চিতায়। তবে সবচেয়ে ভয়ের যে ব্যাপার তা হলো তিনি দেখলেন চিতার পাশেই সেই বটগাছ চিতার আগুনের আলোয় যেন ঝলমল করছে। তিনি চিন্তা করতে লাগলেন তিনি তো দৌড়েছেন উল্টো দিকে, তাহলে এখানে গাছ আসলো কোথা থেকে? যেহেতু তিনি নালা পার করে দৌড়েছেন তার তো গাছের কাছে আসার কোনো কারণই নেই। নালা পার হবার কথা, কিন্তু তার স্পষ্ট মনে আছে এখন তিনি কোনো নালা পার করেননি। এসব চিন্তা করতেই দেখেন চিতারা থেকে কাঠগুলো আগুন জ্বলা অবস্থায় মাটিতে পড়ে গেল, আর মাঝে থেকে একটা মানুষের অবয়ব তার দিকে দৌড়ে আসতে শুরু করলো। সেই অবয়বের পুরো শরীরে আগুন, সেই গরুটার মতো। তিনি আবার ফসলের মাঠ দিয়ে দৌড়াতে শুরু করে দিলেন। এবার তিনি বেশ জোরেই দৌড়াচ্ছেন। বন্ধুদের ডাক দিতে পারলেন, কিন্তু ফাঁকা মাঠেও তার ডাক যেন প্রতিধ্বনিত হচ্ছে। তার বন্ধুদের কোনো নিশানা পর্যন্ত নাই। ঠিক কত সময় আর কোন দিকে দৌড়াচ্ছেন তার কোনো হিসেব নেই। তিনি যখন থামলেন দেখেন পেছনে আর কেউ নেই। তিনি দেখেন তার পাশে আবার সেই বটগাছ, আর তার নিচে একটা তেলের প্রদীপ জ্বলছে। এবার তিনি প্রচুর ভয় পাওয়া শুরু করলেন। তার কথায় প্রতিধ্বনিত হচ্ছে, আবার ঘুরে ফিরে সেই গাছের কাছে আসছেন বারবার তিনি। তার বন্ধুদের কোনো খোঁজ খবর নেই কি হচ্ছে তার সাথে। এবার সে সাহস করেই গাছটার সেই প্রদীপটার দিকে এগোয়। গাছের কাছাকাছি যে তার জন্য চূড়ান্ত ভয় অপেক্ষা করছে এটা তিনি জানতেন না। তিনি যখন গাছটির দিকে এগোলেন দেখলেন গাছের সেই ডাল থেকে ঝুলে থাকা শিকড়ের মতো লতার প্রত্যেকটির সাথে একটা করে গলায় ফাঁস দেয়া লাশ ঝুলে আছে। তাদের শরীরগুলো এমনভাবে পোড়ানো অনেককে দেখে একটা মাংসপিণ্ড ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। চারিদিকে মাংস পোড়া গন্ধে ভরে গেছে। মনে হচ্ছে এখনই পেটের ভেতরে সব কিছু মুখ দিয়ে বেরিয়ে আসবে। আবার ভয়ে তিনি দৌড়াতে শুরু করলেন উল্টো দিকে। আর তার শুধু মনে হচ্ছে এই গাছটাকে আমি আর দেখতে চাই না। কিছু দূর যাওয়ার পর তিনি অনেকগুলো উঁচু জমি দেখতে পান। সেই জমিগুলো ধানের বীজ লাগানো। তার মাঝ দিয়ে দৌড়াতে গিয়ে আবার কিছু প্রদীপ দেখতে পান তিনি। কিন্তু অবাক করা বিষয় হলো প্রত্যেক জমির মাঝে একটা করে কবর, আর প্রত্যেক কবরের পাশে একটা করে জ্বলন্ত প্রদীপ। তিনি যে কয়টি কবর দেখেছেন তার সবগুলোর মাঝেই একটা করে রক্তমাখা কাফন করা লাশ। লাশের রক্তে কাফনগুলো জায়গায় জায়গায় লাল হয়ে গেছে। তার চারপাশে এখন শুধু কবর আর কবর, আর পাশে একটা করে প্রদীপ জ্বলছে।
তিনি আবারও দৌড়াতে শুরু করেন আর তার বন্ধুদের ডাকতে শুরু করেন। তিনি কান্না করতে থাকেন আর বারবার বলতে থাকেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। তার মনে হচ্ছিল এই রাত আর শেষ হবে না। এক অন্ধকারাচ্ছন্নময় কোনো এক জগতের মধ্যে হারিয়ে গেছেন তিনি। দিনের আলো দেখার জন্য এক প্রকার পাগল হয়ে গেছেন তিনি। দৌড়াতে দৌড়াতে পানি তীরের সাথে ধাক্কা খাওয়ার শব্দ শুনতে পান তিনি। সামনে এগুতেই পায়ের গোড়ালি পলিকাদায় ডুবে গেছে তার। তিনি এবার সেই নদীর পাড়ে এসে পৌঁছেছেন, কিন্তু সামনে দেখেন নদীতে আবার সেই প্রদীপগুলো দেখা যাচ্ছে। তিনি যখন এখানে এসে দাঁড়ান তখন তো এগুলো ছিল না। হঠাৎ এগুলো আবার আসলো কোথা থেকে? নদীর হালকা বাতাসে প্রদীপগুলো তার দিকে ভেসে আসছে। একটু কাছে আসতেই এবার তিনি খেয়াল করলেন কলা গাছের ভেলার ওপরে কবরের মাঝে দেখে আসা রক্ত মাখা সেই কাফন করা লাশগুলো, আর তার পাশেই জ্বলছে সেই তেলের প্রদীপগুলো। এবার লাশের মুখটা বের করা, তিনি অনেকটা স্পষ্ট দেখতে পারলেন সেই মুখগুলো আগুনে পোড়া। নদী দিয়ে এমন কলা গাছের ভেলা অসংখ্য লাশ বহন করে নিয়ে চলেছে অজানা কোনো উদ্দেশ্যে, আর কিছু কিছু লাশ বাতাসের তোড়ে পাড়ে এসে তার কাছে ভিড়ছে। এবার তিনি উল্টো দিকে দৌড়াতে শুরু করেন। কিছু দূর দৌড়ানোর পর তিনি সামনে আবার সেই বটগাছটি দেখতে পান। তিনি একটা ঘোরের মাঝে চলে গেছেন। তার মনে হচ্ছে অন্ধকার কোনো জগতে কয়েকটি লাশ, এই গাছ, এর ভেতরেই তিনি আটকে গেছেন। হয়তো এই যাত্রা আর কোনোদিন শেষ হবে না, হয়তো এই রাত আর কখনোই শেষ হবে না। এবার গাছের পাশে তিনি দেখতে পান নতুন একটি চিতা সাজানো হচ্ছে। অনেক লোক মিলে চিতাটা সাজাচ্ছে। পাশে কাপড়ে ঢাকা বাঁশের চাটাইয়ের ওপর একটা লাশ। কিছু লোক সেই সোনা গানটা ঢোল বাজিয়ে আবার গেয়ে চলেছে পাশে। মমিন চাচা কি করছেন বা কি করবেন কিছুই বুঝতে পারছেন না। তার শুধু এখন একটাই চিন্তা, এখন দৌড়াতে হবে, কিন্তু কোন দিকে দৌড়াবে বা যাবে জানা নেই। কিন্তু এত সময় ধরে দৌড়ানোর কারণে তার শরীর আর তার সাথে সায় দিচ্ছে না। তিনি দৌড়াতে চাইলেও শরীর আর হাঁটার মতো কোনো শক্তি নেই। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন লাশটির দিকে। বাকি লোকগুলোর কেউ তার দিকে তাকিয়েও দেখছে না। তারা আপন মনে নিজেদের কাজ করে চলেছে। হঠাৎ একটা দমকা বাতাসে কাফনের কাপড় মুখের ওপর থেকে সরে যায়। তিনি স্পষ্ট দেখেন তার এক বন্ধুর লাশ, আর মমিন চাচার সেই বন্ধুর চোখগুলো খোলা, মনে হচ্ছে অনেকটা বেরিয়ে এসেছে বাইরে। জিহ্বাটা ভয়ঙ্কর ভাবে অনেকখানি বের হয়ে আছে, আর তার সাথে সে কামড় দিয়ে আছে জিভটাকে। গলায় কাদা মাটিতে ভরা। একটু পরেই লোকগুলো কি যেন একটা অস্পষ্ট বলতে বলতে তার বন্ধুকে সেই চিতায় তুলে দিল। এক লোক একটা মশাল হাতে চিতায় আগুন ধরিয়ে দিল। মমিন চাচা চোখের সামনে তার প্রিয় বন্ধুর দেহটা চিতার আগুনে গ্রাস করে নিতে দেখলেন। তিনি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন। মমিন চাচার যখন জ্ঞান ফিরল তখন তিনি দেখলেন তিনি একটা উঠোনের মতো জায়গায় শুয়ে আছেন। চারিদিকে তখনও অন্ধকার। তার পরিচিত কজন লোক তার পাশে বসে আছে। মমিন চাচা লাফ দিয়ে উঠে বললেন, আমি এখানে কোথায় এসেছি? মমিন চাচা দেখেন তার বাবাও তার পাশে। মমিন চাচার বাবা তাকে বলেন, তোরা সেই কখন মাছ ধরতে এসেছিস আর এখনো কোনো খোঁজ খবর নেই। আমরা ভাবলাম কিছু হলো নাকি, তাই তোদের খোঁজ করতে এসে দেখি তুই শ্মশানে অজ্ঞান হয়ে পড়ে আছিস নালার পাশে। এরপরেই তিনি দেখেন তার দুই বন্ধুর বাবা তাকে বলছে যে আমাদের ছেলে দুটো কই? মমিন চাচা বললেন, তাদের খুঁজে পান নাই? তার বাবা বললেন, না, আমরা শুধু তোমাকে পেয়েছি, জালসহ অনেক কিছুই আর পাইনি। মমিন চাচা তখন সব ঘটনা খুলে বলেন। সবাই মমিন চাচাকে ওই বাড়িতে আরো কজন সহ রেখে বাকি দুজন খুঁজতে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর এক বন্ধুকে পাওয়া যায় নালা থেকে একটু দূরে একটা ঝোপের মাঝে। সেও অজ্ঞান অবস্থায় পড়ে আছে, কিন্তু অপর এক বন্ধুকে অনেক খোঁজার পরেও পাওয়া যায় না। তারা বাধ্য হয়ে বাড়িতে চলে আসে। সকাল হলে দিনের আলোতে তারা আবার বের হবে খুঁজতে। যে বন্ধুকে ঝোপের মাঝে পাওয়া যায় তাকেও বাড়িতে আনা হয়। ভোরের দিকে তার জ্ঞান ফিরে আসে, কিন্তু সে জ্ঞান ফেরার পর থেকে যে ওপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর কোনো দিকেই দেখে না। সবাই তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তার সাথে, কিন্তু সে কোনো কথার উত্তর দেয় না, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। একজন তাকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করেন, কিন্তু সে ফ্যাল ফ্যাল করে তাকিয়েই আছে। এরপরে ভোরের
দিনের আলো ফোটার সাথে সাথেই সবাই মিলে বের হয় অপরজনকে খুঁজতে। মমিন চাচাও তাদের সাথে যান। কালকের সেই জায়গায় গিয়ে মমিন চাচা দেখেন সবকিছু একদম স্বাভাবিক, যেন রাতে এখানে কিছুই ঘটেনি। সকালের ঠান্ডা মৃদু হাওয়া শরীরে এসে লাগছে। জায়গাটা মনে হচ্ছে কত সুন্দর। এর এমন একটা অন্ধকার রূপ কি আসলেই থাকতে পারে? ভাবতে থাকেন মমিন চাচা। তারা শ্মশানের সেই গাছের পাশে নালার হাঁটু পানিতে তাদের জালগুলো দেখতে পান। নালা এবং তার দুপাশে ঝোপঝাড় তারা খুঁজতে খুঁজতে নদীর দিকে যায়। হঠাৎ একজন প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে ওঠেন। মমিন চাচা সহ সবাই সেদিকে দৌড় দেন। এরপরে তারা যা দেখেন, এই দৃশ্য কোনো বন্ধুর বা তার বাবার পক্ষে বোধহয় না দেখাই ভালো। তারা দেখেন মমিন চাচার সেই বন্ধুর গলা থেকে পুরোটা মাথা নদীর পলি কাদার মধ্যে ঢুকিয়ে দেয়া, ঘাড় থেকে পুরো দেহটা তার কাদার ওপরে পড়ে আছে। দেহের চারপাশে কাদামাটি রক্তে লাল হয়ে আছে। মমিন চাচার এই বন্ধুই শ্মশানের সেই লাঠি দিয়ে শেয়ালটাকে কোপ মেরেছিল। কয়েকজন মিলে মাটির ওখানে থেকে তাকে তোলেন। তারপরে নদীতে নিয়ে কাদাগুলো ধুয়ে ফেলতে শুরু করেন। শরীর থেকে কাদা ধুয়ে ফেলতেই দেখা যায় শরীরে অসংখ্য আঁচড়ের দাগ। মনে হয় কোনো হিংস্র প্রাণী রাগে এত আঁচড় কেটেছে তার শরীরে। শরীরের কোথাও কোনো গভীর ক্ষতের দাগ নেই। মনে হচ্ছে কিছু একটা তার মাংস খুবলে নিয়েছে। এরপরে তার মুখটা ধুয়ে ফেলা হয়। মমিন চাচা সেদিকে তাকিয়ে চমকে ওঠেন। তিনি গত রাতে চিতার পাশে তার বন্ধুকে লাশ হয়ে ঠিক যেমন দেখেছিলেন, আজ হুবহু সেরকম ভাবে তাকে মনে হচ্ছে। তার চেহারাটাও সেরকম, চোখ জিহ্বা বের হয়ে আছে। তাদের তিনজনকেই বাড়িতে আনা হয়। মমিন চাচার এক বন্ধুকে কবর দেয়া হয়। আরেক বন্ধু উদাস হয়ে শুধু তাকিয়েই থাকে, কোনো কথা বলে না। সেদিনের পর থেকে সে আর কোনো কথা বলেনি। মমিন চাচা আর তার বন্ধুর চিকিৎসা করানো হয় এক হুজুরকে দিয়ে। মমিন চাচা আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। তার জীবন আবার স্বাভাবিক হতে থাকে। কিন্তু এর প্রায় 10 দিন পরে তার সেই বোবা হয়ে যাওয়া বন্ধুটাও মারা যায়। মমিন চাচা আমাকে বলেন তিনি এখনও তার সেই বন্ধু দুজনকে স্বপ্নে দেখেন। মাঝে মাঝে তিনি স্বপ্নে দেখেন তারা সেই গাছের নিচে নালাতে মাছ ধরছে। সেই হাসি খুশি তিনজন বন্ধু হঠাৎ ঘুম ভাঙলে দেখেন আর কেউ নেই। তিনি একা শুয়ে আছেন বিছানায়। মমিন চাচা কান্না ভেজা চোখে বলেন, যদি আমরা সেদিন রাতে ওখানে মাছ ধরতে না যেতাম তাহলে আজও ওরা বেঁচে থাকতো। আমার মতো বৃদ্ধ হতো ওরাও হয়তো। সেদিনের সেই রাতের জন্য তাদের হারিয়ে ফেলার ব্যথা হয়তো আমাকে এভাবেই তাড়িয়ে বেড়াতে হতো না। সেই অন্ধকারময় রহস্যে ঘেরা রাতে বাকি দুজনের সাথে কি ঘটেছিল তা আজও অজানা। তাদের এই করুণ পরিণতি ঠিক কি কারণে হয়েছিল তার ব্যাখ্যাও আজ নেই। কিন্তু সেই জায়গায় সেই গাছ এখনো দাঁড়িয়ে আছে তার অস্তিত্ব নিয়ে। কালের সাক্ষী সেই বট গাছ আমি দেখিনি, কিন্তু আমি যেন আমার কল্পনার চোখে সেই জায়গাটিতেই ঘুরে আসলাম। দেখলাম সেই বট গাছ, দেখলাম সেই নালা, দেখলাম সেই রাতের টুকরো টুকরো দৃশ্যগুলো। ভয়ে আতঙ্কে কেমন যেন অস্বস্তি নিয়ে আমি অনেকক্ষণ ভাবছিলাম যে আসলে কি ঘটেছিল সেই রাতে। ভয়ঙ্কর একটা ঘটনা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ তুষার আপনাকে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি সবসময় ভালোর দলেই। আমি ইউশভূত.com-এর মডারেটর। বর্তমানে আমি খুলনাতে বসবাস করছি। এপিসোড 72-এ আমার মোস্তফা চাচার ঘটনা সিলেক্ট হয়েছিল, যা আমি ঘটনা বড় হওয়ায় প্রথম অংশ পাঠিয়েছিলাম। এর বাকি অংশটুকু এবার পাঠালাম, আশা করি সবার ভালো লাগবে। গত ঘটনার কিছুটা সারসংক্ষেপ বলা প্রয়োজন। মোস্তফা চাচা 5 বছর পর 2011 সালে তার পরিবার নিয়ে তাদের পুরনো বাড়িতে পুনরায় বসবাস শুরু করেন। নিশ্চয়ই সেই ঘটনাটি আগে থেকে মনে আছে আপনাদের। যদি মনে না থাকে একটু সেই এপিসোডটি যারা শুনেছেন তাদের কাছ থেকে জেনে নিতে পারেন, যেখানে শুরু হয় তাদের বিভীষিকাময় জীবন। তারপরে লিখছেন ইউশ। মোস্তফা চাচার ভাই নজরুল চাচার মৃত্যু, মোস্তফা চাচার মেয়ে রোমানা আপুর মৃত্যু। আমি বলেছিলাম তাদের বাসা গায়েব হয়ে যায়, যা আমি এখনো বিশ্বাস করে উঠতে পারি না। কিভাবে একটি বাসা সবার সামনে উধাও হয়ে যায় ভাবতেও পারি না। কিন্তু মোস্তফা চাচার পরিবার সেটি মোকাবেলা করেন। গত ঘটনায় আমি রোমানা আপু আর নজরুল চাচার মৃত্যুর ঘটনা বলেছিলাম, কিন্তু রোমানা আপুর মৃত্যুর ব্যাপারটা বলতে পারিনি পুরোপুরি, কারণ তখন আমাকে সম্পূর্ণভাবে ঘটনা জানানো হয়নি। রোমানা আপুর মৃত্যুতে এই ঘটনাটি শেষ হয়নি। এরপর থেকে মৃত্যুর মিছিল নেমে আসে, যেন সেটি ছিল
ঘটনার ট্রেলার। রোমানা আপুর ঘটনা দিয়ে শুরু করি। যেহেতু তাদের বাসায় এই ভয়ানক ঘটনা ঘটে চলেছে, তাই মোস্তফা চাচা ও তার স্ত্রী পুরনো বাড়িতেই থাকেন আর সিদ্ধান্ত নেন বাকিদের শহরের বাড়িতে পাঠিয়ে দেবেন। তারপর মোস্তফা চাচার ছেলে, মেয়ে ও বোন অর্থাৎ রোমানা আপু ও নোমান ভাই ও তার বড় বোন নাজমা ফুপু চলে আসেন শহরের একটি বাড়িতে। নতুন বাড়িতে তাদের তিনজনের প্রথম দুদিন সমস্যা হয়নি। 2-1 দিন পর মোস্তফা চাচারাও চলে আসেন। তাদের জীবনে একটু স্বাভাবিকতা ফিরে আসতে শুরু করে। নতুন বাসায় তৃতীয় দিন রাতে রুমে এক বিছানায় রোমানা আপু, নোমান ভাই এবং নাজমা ফুপু শুয়ে আছেন। রোমানা আপুর মাঝরাতে আনুমানিক 3টার দিকে প্রচুর ভয় লাগতে শুরু করে এবং ঘুম ভেঙে যায়। ফুপুকে ডেকে তোলেন আর বলেন তার অনেক ভয় করছে। তাই তিনজনেই ঘুম থেকে উঠে যান। রোমানা আপু ওয়াশরুমে যেতে চান, তাই ফুপু উঠে বাথরুমের দরজার কাছেই ছিলেন এবং দরজা খোলাই ছিল। কয়েক সেকেন্ড পর হঠাৎ দরজা লেগে যায়। এমনভাবে লেগে যায় মনে হলো ভেতর থেকে লাগিয়ে দেয়া হয়েছে। ফুপু ভাবেন রোমানা আপু লাগিয়ে দিয়েছে। প্রায় 10 মিনিট পর ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে ফুপু আর নোমান ভাই দরজা ধাক্কাতে থাকেন। ভেতর থেকে তাও কোনো আওয়াজ নেই। নোমান ভাই আর ফুপু ভয় অস্থির হয়ে পড়েছেন। আর তখনই তাদের কানে আওয়াজ আসে ওয়াশরুমের ভেতর থেকে। জীবন ভিক্ষা চাইছে রোমানা আপু, অস্বাভাবিকভাবে আওয়াজ করছে আর বলছে ছেড়ে দেন। রোমানা আপুর প্রচণ্ড কান্নার সুরে আকুতি মিনতি ভেসে যাচ্ছে। নোমান ভাই দরজা ভাঙার চেষ্টা করেও লাভ হচ্ছে না। ভেতর থেকে ধস্তাধস্তির আওয়াজ, চিল্লাচিল্লি সবই শোনা যাচ্ছে, কিন্তু নোমান হঠাৎ ঠান্ডা হয়ে যায়, চুপচাপ। নাজমা ফুপু কিছুই বুঝে উঠতে পারছেন না। এদিকে রোমানা আপুর চিৎকার, অন্যদিকে নোমান ভাইয়ের আচরণ। মিনিট কয়েক পর সব শব্দ থেমে গেল। দরজা খুলে গেল। নোমান ভাইও স্বাভাবিক। নাজমা ফুপু কোনো কিছু না ভেবেই সবার আগে বাথরুমের ভেতরে ঢোকেন। যা দেখেন তা তিনি জীবনে কখনো আর দেখতে চাইবেন না। ভেতরে রোমানা আপুর নগ্ন লাশ। সম্পূর্ণ বাথরুম রক্তে ভেসে যাচ্ছে। নোমান ভাই অপলকভাবে নিজের বোনের লাশের দিকে তাকিয়ে আছেন। কারো মুখ দিয়ে কোনো আওয়াজ নেই। নাজমা ফুপু আর নোমান ভাই রুমেই বসে থাকেন, না কাউকে ডাকেন না কোনো আওয়াজ করেন। ফজরের আজান শুরু হলে তারা শক্তি ফিরে পান। আর তখন মোস্তফা চাচাকে জানান সব ঘটনা। মোস্তফা চাচা ঘটনা শোনার পর কিছু না ভেবেই চাচিকে ওই ভয়ানক বাসায় রেখেই চলে আসেন। আর এসে নিজের মেয়ের লাশ দেখেন। লাশ যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন সবাই খেয়াল করেন যে রোমানা আপুর চোখ খোলা অবস্থায় মৃত্যু ঘটেছে। তার সারা শরীরে ভয়ানক নির্যাতনের চিহ্ন। জানা যায় পুলিশ নাকি এসেছিল আশেপাশের লোকজন খবর দেওয়াতে, কিন্তু এসে কিছুই করেনি। মোস্তফা চাচা রাতের বেলা যখন রোমানা আপুর দাফন শেষ করলেন তখন চাচির কথা মনে পড়ল তার। তাকে এভাবে একা ফেলে রেখে আসা উচিত হয়নি। আবার নিয়ে আসলে তাকে সামলানো অনেক কষ্ট হতো। রোমানা আপুর লাশ দেখলে চাচি হয়তো পাগল হয়ে যেত। রাত 1টার পর নাজমা ফুপু, নোমান ভাই আর মোস্তফা চাচা পুরনো বাড়িতে ফেরেন। চাচি দরজা খুলেই ভয়ঙ্কর রাগ দেখিয়ে বলেন, আমার মেয়ে মরে গেল আর তুমি আমাকে বললে না। সবাই প্রচণ্ড ধাক্কা খেলো। চাচি কিভাবে জানতে পারলো? সবাই ভেতরে ঢুকেই জিজ্ঞেস করলো সে কিভাবে জানতে পারলো। আর তখনই চাচি বিভৎস হাসি দিলেন, চিল্লাতে থাকলেন, আমি তো মারলাম ওকে, পা চেপে, গলা চেপে, নাক ভেঙে। আর শেষে মাথায় বাড়ি দিয়ে। আবার হাসতে শুরু করলেন। এটা দেখার পর তিনজনই ভয়ে দাঁড়িয়ে পড়েন। নড়চড়ার কোনো শক্তি নেই। কয়েক মুহূর্ত পর চাচি অজ্ঞান হয়ে নিচে পড়ে যান। আর তখনই সেই নজরুল চাচার মৃত্যুর রাতের মতো বাসা উধাও হয়ে যায়। তারা এক ঝটকায় দোতলা থেকে মাটিতে পড়ে যান। তারা পালানোর চেষ্টা করতে চাইলেও তিনজনই দেখল গতবারের মতো এবারও প্রাচীর আছে, কিন্তু বের হবার কোনো দরজা নেই। তারা সবাই বসে পড়লেন আর অপেক্ষা করলেন কখন ফজরের আজান শুরু হবে, কারণ তারা জানেন ফজরের আজানের পর সব ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে ফজরের আজান শুরু হলো দূরে মসজিদে। আর তখনই বাসা ঠিক আগের চেহারায় ফিরে গেল। তারা কোনো কিছু না ভেবেই ওপরে চলে গেলেন চাচিকে দেখতে। সবার মনে ভয়, চাচিও হয়তো বাঁচবেন না। ওপরে গিয়ে দেখেন চাচি ঠিক রাতের সেই স্থানে পড়ে আছেন। শুধু তারাই নিচে পড়ে যান। তারা দ্রুত চাচিকে জাগিয়ে তোলার চেষ্টা করেন। অনেক চেষ্টার পর চাচি জ্ঞান ফিরে পান। সেই সকালে
তারা বাসা ছেড়ে চলে আসেন শহরের নতুন বাসায়। আর সেই সাথে মোস্তফা চাচা, চাচাতো ভাই কনক আঙ্কেলের পরিবার চলে আসেন সেই নতুন বাসায়। সবাইকে খুলে বলা হয়। মোস্তফা চাচা আর কনক আঙ্কেল সিদ্ধান্ত নেন, যেহেতু পুরনো বাসা থেকে চলে এসেছেন তাই আর কোনো সমস্যা হবে না, তাই হুজুর কবিরাজ আপাতত রাখবেন না, কারণ তারা আগেও এতে সফলতা পাননি। মোস্তফা চাচার পরিবার মোটামুটি স্বাভাবিক জীবনেই ফিরেছেন। সমস্যা আর তাদের হয়নি এই 2 মাসে। আমি ভেবেছিলাম ঘটনা হয়তো এখানেই শেষ, কিন্তু না। 2 মাস পর জুন মাস থেকে তাদের সমস্যা শুরু হয়। মোস্তফা চাচা ও কনক চাচার পরিবার সমস্যা ছাড়াই 2 মাস পার করেছে, তাই ভয় তাদের কিছুটা কেটেছে। তারা এরপর পুরনো বাড়িতে যাননি। অনেকবার দরকার পড়েছিল, কারণ এখনও তাদের জিনিসপত্র ওখানে রয়ে গেছে, তবুও তারা কেউ যাননি। কিন্তু তারা কেউ জানতেন না তাদের অজান্তেই ঘটে যাচ্ছে ভয়ঙ্কর মৃত্যুর খেলা। আর এই 2 মাস এর ভিতরে ঘটে যাওয়া ঘটনা, মোস্তফা চাচারা পুরোপুরি চলে যাওয়ার পর ভয়ানক ঘটনা ঘটে যায়। প্রথম ঘটনা আমি আগেই বলেছি, সেই বাড়ির সামনে অনেক বড় আটার কারখানা রয়েছে। বাড়িটি প্রাচীরের গেট পার হয়ে বাম কোনাকুনি 20-25 কদম হাঁটলেই সেই কারখানা। সেই কারখানার মুখ বাসার দিকেই, অর্থাৎ বাড়িটি আর কারখানাটি কোনাকুনিভাবে মুখোমুখি। ঘটনা 1, সম্ভবত মোস্তফা চাচা চলে যাবার পরের দিন রাতেই ঘটনা ঘটে। আটার কারখানার ভেতরে যত মেশিনপত্র যা ছিল লণ্ডভণ্ড হয়ে যেখানে সেখানে পড়ে থাকে। ওখানে প্রচণ্ড ভারী একটি মেশিন ছিল, যা 15-20 জন মানুষ একসাথে জড়ো না হলে নড়ানোও সম্ভব না। সেই মেশিন উল্টা হয়েছিল। ভোরবেলা যখন ভেতরে কর্মচারীরা সবাই ঢোকেন, এগুলো দেখে সবাই অবাক হয়ে যান। মালিক আসেন, সব দেখে কোনো কিছু বুঝতে পারেন না। তাদের কারখানায় কখনোই দারোয়ান লাগে নাই, কারণ রাস্তার মোড়ে সবসময় দারোয়ান থাকে। দারোয়ানকে জিজ্ঞেস করা হলে সে জানায় এখানে কেউ আসেনি। আর বড় কথা, বাইরে থেকে তালা ঠিকভাবেই লাগানো ছিল, ভাঙা হয়নি। তারা কেউ কোনো কারণ বের করতে পারলেন না, তাই আটার মিলের মালিক আনোয়ার সাহেব সেই রাত থেকে দারোয়ান রাখলেন পাহারা দেবার জন্য। ঘটনা 2, পরের দিন রাত আনুমানিক 3টা-4টার মতো। তখন এলাকার মানুষ নাকি একজন লোকের চিল্লাচিল্লির আওয়াজ শোনেন এবং অনেক অদ্ভুতভাবে আওয়াজ হতে থাকে। সবাই পাগল ভেবে কেউই এগিয়ে আসেন নাই, কারণ তাদের এলাকায় একজন পাগল ছিল, সে এরকম অদ্ভুত আওয়াজ করত মাঝে মাঝে। ভোরবেলা যখন নামাজের জন্য লোকজন বাড়ি থেকে বের হতে শুরু করলেন, তখন 2 জন মুসল্লি সেই বাড়ির সামনে দিয়ে মসজিদে যাবেন। তখন তাদের চোখ পড়ে সেই বাড়িটির প্রাচীরের ওপর, যা দেখে 2 জন লোকই ভয়ানকভাবে ভয় পান এবং দৌড়ে মসজিদের সামনে চলে আসেন এবং লোকজনকে ডাকেন। লোকজন এসে দেখেন সেই মিলের নবচাকরিপ্রাপ্ত দারোয়ানের লাশ। দারোয়ানের মাথাটি দরজার ওপরে কাটা অবস্থায়, কাটাগুলোর ভেতরে ঢুকে আছে, আর শরীরের জামা ঝুলানো হলে যেরকম হয় ঠিক সেভাবে লাশ ঝুলছে। এলাকায় প্রচণ্ড ভয় ঢুকে যায়। পুলিশ আসে, তদন্ত হয়, কিন্তু কোনো সমাধান হয় না। 4 দিন কারখানা বন্ধ থাকে। ঘটনা 3, 4 দিন পর আবার যখন কারখানা খোলা হয়, সেই প্রথম ঘটনার মতো সব উল্টো পাল্টা। মালিক আবার দারোয়ান রাখেন, আবার সেই আগের দারোয়ানের মতো একদম একইভাবে মৃত্যু ঘটে। আর এরপর থেকে কেউই ওখানে পাহারা দেওয়ার সাহস পায় না। আনোয়ার সাহেব হুজুর ডাকেন, কারখানার চারিদিকে পেরেক পুঁতে দিয়ে যায়। আর আনোয়ার সাহেব এবার 3 জন দারোয়ান রাখেন একসাথে। একজন বেশ নামাজি এবং মধ্যবয়স্ক লোক, আর শেষ 2 জন 20-22 বছর বয়সের একজন হিন্দু ছেলে, যার নাম ছিল দেবব্রত। দেবব্রতের বাড়ি ঠিক কারখানার পাশের গলির মাথায়। সেদিন রাতে 3 জন স্বাভাবিকভাবে পাহারা দিচ্ছিল। রাত 3টার দিকে তারা 3 জন খেয়াল করে সেই বাড়ির ভেতর থেকে আগুন জ্বলছে বা হলুদ আলো আসছে। ধোঁয়া নেই, তাই তারা ভাবলো আলো। কিছুক্ষণ পর সেখানে আওয়াজ আসতে শুরু করলো অদ্ভুত অদ্ভুত। 3 জনই ভয় পায়, কারণ 1, বাসাটি ভয়ানক, আর 2, এখানে পরপর 2 জনের মৃত্যু ঘটেছে। কারোরই সাহস হলো না গিয়ে দেখার যে ভেতরে কি হচ্ছে। মিনিট কয়েক পর 3 জনে দেখলো প্রাচীরের গেট থেকে কোনো মেয়ে ভয়ানক আকুতি মিনতি করে চিল্লাচিল্লি করছে। ওরা মেরে ফেলবে, আমাকে বেঁধে রেখেছে। নামাজি লোকটি সামনে কিছুটা এগুলো, আর পিছু পিছু 2 জন। দেবব্রত প্রচণ্ড ভয় পাচ্ছে, তার মনে হচ্ছে এখনই পালিয়ে যেতে। দেবব্রত একটু
পিছিয়ে দাঁড়ায় থাকলো। যখনই তারা দুজন প্রাচীরের গেটের কাছে পৌঁছালো, তখনই ভেতর থেকে কেউ একজন বিভৎস আওয়াজে চিৎকার দিল। দেবব্রত কিছু না ভেবেই পেছনে দৌড়ে বাড়ি চলে গেল। পরের দিন সকালে এলাকার লোকজন মধ্যবয়স্ক ব্যক্তির লাশ সেই প্রথম দারোয়ানের মতো অবস্থায় পেল, আর দ্বিতীয় ব্যক্তির লাশ কারখানার একটু সামনে ময়লা ফেলার জায়গায় পাওয়া গেল, শরীরে রক্তমাখা। কারোরই বুঝতে বাকি রইল না, অসুবিধাও হলো না যে এই ঘটনাটি সম্পূর্ণ অলৌকিক। এলাকায় যারা অনেক সাহসী আর এসবে বিশ্বাস করতো না, তারা ভয় পেতে শুরু করলো। অনেকেই বাড়ির সামনে দিয়ে হাঁটা বন্ধ করে দিল, অন্য পথ ব্যবহার করতে শুরু করলো। বিগত 2 মাসে এই ঘটনাগুলো ঘটে যায় মোস্তফা চাচার অজান্তেই। আনোয়ার চাচা অসহ্য হয়ে যান, তার কারখানা প্রায় বন্ধ থাকছে। আনোয়ার চাচা বাধ্য হন মোস্তফা চাচাকে ঘটনা জানাতে আর এর সমাধানের জোর দেন। সেই সাথে এলাকা থেকেও অনেক কমপ্লেইন আসতে শুরু করে। বাধ্য হয়ে মোস্তফা আর কনক চাচা সেখানে যান আর সব ঘটনা শোনেন। আর তখন সমাধানের জন্য হুজুর কবিরাজ খুঁজতে থাকেন। অনেক খোঁজার পর তারা দুজন কবিরাজের খোঁজ পান এবং তাদের সব ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত জানান। তারপর পুরো কবিরাজের একটা 8 জনের দল আসে। 4 জন বড় কবিরাজ আর বাকিরা চেলা। মোস্তফা চাচা, কনক চাচা আর 8 জন মিলে সকাল 10টার পর বাড়ির সীমানায় পা দেয়। ঢোকার পর সবচেয়ে বয়স্ক কবিরাজ বলেন এখানে অনেক সমস্যা আছে। তারা সব জায়গায় হেঁটে দেখেন, তার পিছু পিছু মোস্তফা চাচা আর কনক চাচা হাঁটেন। 10 মিনিট হাঁটাহাঁটিতে কোনো আওয়াজ হয়নি কারো মুখ দিয়ে। পুকুরের সামনে আসার পর বয়স্ক কবিরাজ পুকুরের ঘটনা পুনরায় শোনেন মোস্তফা চাচার কাছ থেকে আর বাসার পুরনো ইতিহাস জানতে চান। এরপর 8 জন মিলে বাড়িটির সামনে ফাঁকা জায়গায় বসে স্থান তৈরি করেন আর মোস্তফা চাচাকে বলেন তারা সন্ধ্যার পর কাজ শুরু করবেন। সন্ধ্যার পর বয়স্ক কবিরাজ বাড়ির সামনে বসে আর 4 জনের বাকি 3 জন বাড়ির পেছনে। মোস্তফা চাচা আর কনক চাচা বয়স্ক কবিরাজের সাথে বসে থাকলেন। অনেক কষ্ট করে তিনি জিন হাজির করেন। অনেক ঝামেলা হলেও শেষে সে জিন হাজির করতে সক্ষম হয়। তার একটি চেলার ওপর জিন হাজির করে সব জানতে চায়। জিনটি প্রথমে মুখ খুলতে চায় না, তবুও কবিরাজ তাকে বাধ্য করেন। তার মুখ দিয়ে কনক চাচা যা যা শোনে, মোস্তফা চাচার পরিবার 2005 সালে চলে যাওয়ার কয়েক বছর পর যখন অনেকেই জানতে পারে এখানে কেউ থাকে না, তাই এখানে কিছু লোকজন আসতে শুরু করে প্রায় রাতে। বাড়িটির পেছনে এসে তারা তাদের কালো জাদুর প্র্যাকটিস করত। এভাবে তারা এখানে তাদের স্থান বানিয়ে ফেলে ধীরে ধীরে। রোজ রাতেই তারা এখানে বিভিন্ন ধরনের কালো জাদুর কাজ করত আর মানুষের মাথার খুলি, হাড্ডি এনে এখানে পুঁতে রাখত, কিছু পানিতে ফেলে দিত। এই বাসার আরেকটা বড় বৈশিষ্ট্য হলো বাসার পেছন দিক দিয়ে লম্বা সিঁড়ি আছে, যা দিয়ে একদম সরাসরি ছাদে ওঠা যায়। এটা অনেকেই জানে না। খুব ভালোভাবে বাসার প্রাচীরের ফাঁক দিয়ে পাশের উঁচু বিল্ডিং দিয়ে তাকালে সিঁড়িটা দেখা যায়। আর তাই এটা মোস্তফা চাচার পরিবার বাদে বাইরের কেউ জানার কথাও না। একদিন বিকেলবেলা একজন মেয়ে আর ছেলে বাড়িটির সীমানায় ঢুকে পড়ে। যেহেতু বাসা তালা মারা, তাই ভেতরে তারা যেতে পারবে না, তাই তারা সিঁড়ি দিয়ে একদম উপরে চলে যায়। আর ছাদে রেলিং অনেক উঁচু, তাই নিচে বা আশেপাশে দেখা যায় না। তারা দুজন কিছু সময়ের জন্য ব্যস্ত থাকেন আর সন্ধ্যা গড়িয়ে এলে তারা নিচে নামবেন আর তখনই নিচ থেকে কাউকে উপরে আসতে দেখা যায়। একজন লোক সিঁড়ি দিয়ে উপরে উঠছে। লোকটি উপরে এসে ছেলেটি আর মেয়েটিকে দেখে জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। ছেলেটি পালানোর সুযোগ পেলেও মেয়েটি পালাতে পারে না। পরে মেয়েটিকে পেয়ে ওখানে যত কালো জাদু করতে আসতো সবাই মেয়েটিকে ইচ্ছা মতো নির্যাতন করে, হাত পা চেপে, নাক ভেঙে, চোখ তুলে অবশেষে নগ্ন অবস্থায় লাশ হয়ে যায় মেয়েটি। এখানে আরও কিছু ঘটনা ঘটে, ঘটনার বিভৎসতার জন্য সংক্ষেপে বললাম। এরপর মেয়েটির লাশ ওভাবেই রেখে দেয়। লাশটি পচে গেলে ওরা কয়েকদিন পর বাসাটির পেছনে মাটি খুঁড়তে থাকে। তখন সুড়ঙ্গের মতো রাস্তা দেখে তারা, যা বাসাটির তলার দিকে চলে গেছে। সুড়ঙ্গটি অনেক ছোট, যা একটি লাশ সোজাভাবে ফেলে দিলে হয়তো ঢুকে যাবে। এরপর তারা মেয়েটির মাথা আলাদা করে লাশটি ভেতরে ফেলে দেয়। মাথা থ্যাতলানো অবস্থায় ফেলে দেয় পানিতে। এভাবে কিছুদিন চলতে থাকলে আরও 2টি লাশ তারা নির্যাতন করে মাথা থ্যাতলিয়ে পানিতে ফেলে দেয় আর শরীরের হাড্ডি তাদের কাজে লাগায়। এসব শোনার পর মোস্তফা চাচা আর কনক চাচা ভয়ে জমে যান। অন্যদিকে কবিরাজের দল অনায়াসে সব শুনে যাচ্ছে। এভাবে কিছুদিন চলার পর এখানে যারা আসতো এদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব লেগে যায় এবং তখন থেকে কেউ এখানে আর আসতো না, পরিত্যক্ত থাকতো এটি। জিনটি শেষে জানায় এখানে বহু জিন বসবাস করে। কবিরাজ জিনকে বিদায় দেয়।
সবাই চলে যায় বাসার পেছনে, সবার হাতে আলো। সবাই বাসার পেছনে যান, গিয়ে মাটি খুঁড়তে থাকেন এবং সেই সুড়ঙ্গ খুঁজে পান। সুড়ঙ্গের ওপরে মাটি সরাতে পারেন না, অনেক ভেজা মাটি, ভেতরে জামা কাপড় রয়েছে। অনেক কষ্ট করে সব সরানোর পর প্রচণ্ড বাজে গন্ধ পায় সবাই, যা সহ্য করার ক্ষমতা মোস্তফা চাচা আর কনক চাচার ছিল না। তারা দূরে চলে যান। কবিরাজরা ভেতরে ঢুকে একটা কিছু ছুঁড়ে ফেলেন আর আগুন জ্বালিয়ে দেন। এরপর সেই আগুন ছড়িয়ে দেন। এরপর তারা পেছনে একটা উঁচু জায়গা পান, সেখানে মাটি খোঁড়েন। সেখানে তারা অনেকগুলো হাড্ডি খুঁজে পান এবং সবশেষে পুকুরে দুজন কবিরাজের চেলা নামে। তাদের হাতে কিছু একটা ছিল। তারপর চলে আসেন কিছুক্ষণ পর। এসব শেষ হতে হতে পরের দিন সকাল 8টা বেজে যায়। তারপর তারা চলে যান। কবিরাজ বলে যায় ভুলেও কেউ পুকুরে মেয়েদের চুল না ফেলতে, আর কোনো সমস্যা হবে না। সেদিন সকাল থেকে কনক চাচা আর মোস্তফা চাচা বেশ সাহস পান এবং তারা আলাদা শক্তি লাভ করেন। তাই সাহস নিয়ে ঘরের ভেতরে যান এবং তাদের অনেকগুলো জরুরি জিনিস নিয়ে আসেন। চলে যান নতুন বাড়িতে। তারা তবুও পুরনো বাড়িতে ফিরলেন না কেউ। হয়তো ভেবেছিলাম এরপর তো আর কিছুই হবে না, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে কনক চাচা আবারও বলতে শুরু করেন দীর্ঘশ্বাস ফেলে। এরপর আমি শোনার জন্য আর প্রস্তুত ছিলাম না। ভেবেছিলাম এখানেই হয়তো ঘটনা শেষ, কিন্তু না, আবার সময় পেলে বাকি অংশ দ্রুত পাঠিয়ে দেব। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। আশা করি ভালো লাগবে সবার। ঘটনা বড় হওয়ায় আমি সব একসাথে দিতে পারি নাই, কারণ লেখার সময় হয়ে ওঠে না। আর প্রথম ঘটনার শুরুতেই বলেছিলাম এটি 3টি অংশ হবে। ইনশাল্লাহ দ্রুত ঘটনাটি পাঠিয়ে দেব। আমার লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গুছিয়ে লিখতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি ইউস, খুলনা থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন রাসেল ভাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করছি যে আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমারও খুব ভালো লাগবে এবং আশা করছি যে আপনারা কিছুটা হলেও এই ঘটনা পছন্দ করেছেন। আমি যেটা চাই সেটা হচ্ছে যে এখন সরাসরি আপনাদেরকে জানিয়ে চাই আমাদের ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং সেই সাথে আরও একবার আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা।